শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। পুরো বিজয়ের মাস জুড়ে দেখুন বাঙালিয়ানার বিশেষ আয়োজন। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান। 25শে ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ফিরছেন তিনি। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে এভার কেয়ারে। রাজনৈতিক মহলে নিন্দার ঝড়। গণভোটের জন্য প্রস্তুত হচ্ছে দেশ। হ্যাঁ, জয়যুক্ত হলে সংবিধান সংস্কারে 30 দিন পরে গঠন হবে উচ্চকক্ষ। আসিফ মাহফুজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান সমীকরণ। সূত্র বলছে বিভিন্ন দলের সঙ্গে আলোচনায় দর বাড়িয়ে যোগ দেবেন এনসিপিতেই। মেট্রো রেলে ধর্মঘট, চলছে না ট্রেন, ব্যাপক ভোগান্তিতে নগরবাসী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। আগামী 25শে ডিসেম্বর বাংলাদেশে আসছেন তারেক রহমান। এই তথ্য জানিয়েছে তার দল বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 12ই ডিসেম্বর শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সবকিছু ঠিক থাকলে 25শে ডিসেম্বর তিনি ফিরবেন বলে জানান তিনি। এর আগে গত অক্টোবরের শেষে বিএনপি জানিয়েছিল তারেক রহমান নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে তারা আশা করছে, কিন্তু নভেম্বরে তিনি ফেরেননি। নভেম্বরের শেষ দিকে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি ও তার শারীরিক অবস্থার অবনতির পরও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। যদিও ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল হলে পরিস্থিতি যাই হোক তিনি দেশে ফিরবেন, এমন আভাস দিয়েছিলেন বিএনপির নেতারা। পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরীক ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন। 12ই ডিসেম্বর দুপুরে বিজয়নগরে তাকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আসাদুজ্জামান বলেন, পরিবারের সম্মতিতেই তাকে এভার কেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথম দিকে সিএমএইচ হাসপাতালে নেয়ার কথা বলেছিল, কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভার কেয়ারে নেয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত মোতাবেক এভার কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি, তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি। সড়কে ব্যাটারি রিকশায় ছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। তার পেছনে আসে একটি মোটরসাইকেল। চলন্ত অবস্থায় সেই মোটরসাইকেল থেকেই একটি গুলি করা হয় হাদিকে। গুলিটি হাদির কানের পাশ দিয়ে মাথায় বিদ্ধ হওয়ায় জীবন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে আক্রান্ত হন হাদি। তখনই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। গুলিবর্ষণের নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আসন্ন নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করার পর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে এই আহ্বান জানান মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি এবং এই সরকারকে আহ্বান জানাচ্ছি অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন। হাদিকে গুলি করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেন, কেউ যদি আবার বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান তাহলে খুব বেশি দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে। হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ায় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। 1971 সালের ডিসেম্বর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল বাংলার মুক্তাঞ্চলের মানচিত্র। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি হানাদার বাহিনীও বাড়াচ্ছিল হিংস্র নৃশংসতার থাবা। রক্তাক্ত সেই সময়েই অস্ফুটে বেজে চলছিল বিজয়ের গান। সারা বিশ্বের ইথারে ইথারে উচ্চারিত হচ্ছিল বজ্র নির্ঘোষে একটি নাম, যে নাম মাথা নত করতে জানে না। রক্ত স্নাত সে নাম বাংলাদেশ। বাংলার বিজয়ের ক্ষণগণনায় আজ 12ই ডিসেম্বর। এদিন ঢাকা সেনানিবাসে প্রাদেশিক সরকারের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল রাও ফরমান আলী আল বদর ও আল শামসের কেন্দ্রীয় অধিনায়কদের ডেকে পাঠান সদর দপ্তরে। জেনারেল রাও ফরমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বুদ্ধিজীবী হত্যার নীল নকশা পূর্ণাঙ্গ করা হয়। ফরমান আলী তাদের হাতে তুলে দেন বুদ্ধিজীবী সহ বিশেষভাবে পরিচিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের নামের তালিকা। দুপুরে জেনারেল রাও ফরমান আলী নির্দেশে পরিকল্পিত বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের দায়িত্বপ্রাপ্ত আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটিভ আশরাফুজ্জামান খান এবং অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিনের নির্দেশে সশস্ত্র আলবদর সদস্যরা বিবিসির প্রতিবেদক নিজামুদ্দিন আহমেদের কলতাবাজারের বাসায় জোরপূর্বক প্রবেশ করে। আলবদর কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে ইপিআরটিসির একটি মিনি বাসে করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। উইং কমান্ডার এম কে বাশারের নেতৃত্বে 6 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা রংপুর ও সৈয়দপুর সেনানিবাস ছাড়া সমগ্র এলাকা মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ক্যাপ্টেন শাহরিয়ার রশিদের মুক্তিবাহিনী ভারতীয় বাহিনী সহ নীলফামারী অঞ্চলে খানসামা আক্রমণ করে। এই আক্রমণে ভারতীয় বাহিনীর 15 জন হতাহত হন, 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হন। কিন্তু মিত্রবাহিনী পাক মেজর খুরশিদ সহ 19 জনকে বন্দী করে। এদিনই আরও অগ্রসর হয়ে নীলফামারী দখল করে মুক্তিবাহিনী। সকাল 8টায় ভারতীয় 4th গার্ড রেজিমেন্ট সহ মুক্তিযোদ্ধাদের আক্রমণে নরসিংদীর উপর পাকিস্তানের দখলদারিত্বের অবসান ঘটে। প্রায় 1700 পাক সেনা মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এদিনই মুক্ত হয় চান্দিনা। পাকিস্তানি হানাদার বাহিনীর একটি দল মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পিছু হটার এক পর্যায়ে দিনাজপুরের বিরল থানার কাঞ্চন ক্যাম্পের পাক সেনারা বহলা গ্রামের বাসিন্দাদের মাইকযোগে একত্রিত হবার নির্দেশ দেয়। সেখানে মাগরিবের আজানের সময় অনেকে নামাজের কাতারে দাঁড়িয়ে গেলে পাক হানাদারেরা পেছন থেকে ব্রাশ ফায়ারে 37 জনকে হত্যা করে। পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী নুরুল আমিন অত্যন্ত কঠোর ভাষায় ভারতকে পাকিস্তান ছেড়ে যেতে বলেন। সাংবাদিকদের সাথে আলাপ প্রসঙ্গে তিনি বলেন, পূর্ব পাকিস্তানের জনগণ মাতৃভূমি রক্ষায় শেষ পর্যন্ত লড়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি ঘোষণা করেন, কোনো শক্তি নেই পাকিস্তানকে ধ্বংস করতে পারে। রেডিও পিকিং ঘোষণা করে সোভিয়েত ইউনিয়ন ভারতের মাধ্যমে পাকিস্তান আক্রমণ করে মূলত চীনকেই দমন করতে চায়। বিশ্বে আধিপত্য বিস্তার ভারতের মাধ্যমে তথাকথিত বাংলাদেশ সমর্থনের অন্যতম কারণ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী 2026 সালের 12ই ফেব্রুয়ারি সারা দেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে এবারের নির্বাচন কেবল নতুন জনপ্রতিনিধি বেছে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। নির্বাচনের দিনই দেশবাসী মুখোমুখি হতে চলেছেন এক ঐতিহাসিক গণভোটের। 2024 সালের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত বা সম্মতি নেওয়ার জন্য এই
গণভোট আয়োজন করা হচ্ছে। এই গণভোটে 4টি বিষয়ে প্রশ্ন থাকবে। এই 4টি বিষয়ের উপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে মতামত জানাতে পারবেন ভোটাররা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। গত 13ই নভেম্বর প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান, গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশনে শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। ঢাকার মেট্রো রেলে কর্মীদের সর্বাত্মক কর্মবিরতির কারণে আজ শুক্রবার মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে আছে। নির্ধারিত সময় অনুযায়ী উত্তরা থেকে বেলা 3টা ও মতিঝিল থেকে 3টা 20 মিনিটে ট্রেন ছাড়ার কথা থাকলেও কোনো ট্রেনই স্টেশন ছাড়েনি। এতে বিপাকে পড়তে হয়েছে যাত্রীদের। পৌনে 4টার দিকে সারাপাড়া স্টেশনে গিয়ে দেখা গেছে সিঁড়িতে ওঠার কলাপসিবল গেট তালা লাগানো। স্টেশনে ওঠার অপেক্ষায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছেন। রাস্তায় দাঁড়িয়ে অসংখ্য মানুষ, কিন্তু সে অনুযায়ী কোনো গাড়ি নেই। স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নে প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে 12ই ডিসেম্বর শুক্রবার সকাল 7টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছিলেন প্রতিষ্ঠানটির নিয়মিত কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এই কারণে মেট্রো রেলের যাত্রী সেবায় বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দেয়। ঢাকায় মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে আছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। বৃহস্পতিবার রাতে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল শুক্রবার মেট্রো রেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে, কিন্তু কর্তৃপক্ষের এই ঘোষণা মানেননি আন্দোলনকারীরা। ঢাকা বিমানবন্দরের 21,000 কোটি টাকার তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও নির্বাচিত জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আলোচনায় আবারও অচলাবস্থা দেখা দিয়েছে। রাজস্ব বণ্টন এবং আয় ব্যয়ের কাঠামো নিয়ে কয়েক দফা আলোচনার পরও দুই পক্ষ এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত একাধিক কর্মকর্তা জানান, 24 থেকে 25 নভেম্বর অনুষ্ঠিত সর্বশেষ 2 দিনের আলোচনাও কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়, কারণ রাজস্ব ভাগাভাগি ও আয় ব্যয়ের মডেল নিয়ে মূল মতপার্থক্য এখনও দূর হয়নি। কনসোর্টিয়ামের প্রতিনিধিরা বলেন, বেবিচক প্রধান আয়ের উৎসগুলো থেকে রাজস্ব ভাগাভাগি করতে রাজি নয় এবং বরং ভারতীয় ধাঁচের আয় ব্যয় মডেল চাইছে, যা কনসোর্টিয়ামের আন্তর্জাতিক মানের প্রস্তাবের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। টার্মিনালটি 2023 সালের অক্টোবর মাসে সফট লঞ্চ হয়েছিল। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল 2024 সালের ডিসেম্বরে, তবে যন্ত্রপাতি আমদানির বিলম্ব, নেতৃত্বে বারবার পরিবর্তন এবং রাজনৈতিক পালাবদলের কারণে সময়সীমা পিছিয়ে এখন 2025 সালের ডিসেম্বর পর্যন্ত গড়িয়েছে। বেবিচক এখন বলছে তারা আর কোনো চূড়ান্ত সময়সীমা দিতে পারছে না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন 2 ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুইজনই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ইতিমধ্যে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। শুক্রবার সকালে ফেসবুক পোস্টে এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। আর মাহফুজ লক্ষ্মীপুর 1 আসন থেকে ভোট করতে চান। তারা কোনো দলে যোগ দেবেন নাকি দুইজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি মাহফুজ। যদিও পদত্যাগ করার আগে
বিভিন্ন দলের সঙ্গে তাদের দেন দরবার চলছিল বলে সরগরম ছিল। এনসিপি গণ অধিকার পরিষদ তাদের দলে নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এদিকে জাতীয় নাগরিক পার্টির একাধিক নেতা বলেন, শেষ পর্যন্ত আসিফ ও মাহফুজ তাদের সঙ্গেই যোগ দেবেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দুইজনেই গণ অধিকার পরিষদ ও বিএনপি সহ বিভিন্ন দলের সঙ্গে দেন দরবার করছেন বলে জানা গেছে। তাদের ব্যাপারে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের সব সহযোগ থাকে, আমরা এনসিপিতে চাই, কিন্তু তাদেরও ব্যক্তি স্বাধীনতা আছে, তারা যে কোনো দলে যেতে পারেন। এদিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন, তারা অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের গঠিত দলে আসবেন, তবে সরকারি দায়িত্বে থেকে মুক্ত হয়ে তারা কয়েকদিন সময় নিচ্ছেন, কয়েকদিনের মধ্যে সব স্পষ্ট হয়ে যাবে। কম্বোডিয়ার সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সীমান্ত সংঘর্ষের জেরে থাইল্যান্ডের আইনসভা ভেঙে দিয়ে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্ন ভিরাকুল। রাজা মাহা ভাজিরালংকর্ন অনুমোদিত রাজকীয় ডিক্রি অনুযায়ী শুক্রবার 12 ডিসেম্বর থেকে আগামী 45 থেকে 60 দিনের মধ্যেই দেশটিতে নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সংখ্যালঘু সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র 3 মাসের মাথায় আনুতিন বলেন, সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষ থেকে শুরু করে ভয়াবহ বন্যাসহ নানা চ্যালেঞ্জের মুখে দেশকে স্থিতিশীল পথে রাখতে এটি জরুরি সিদ্ধান্ত। উপযুক্ত সমাধান হলো পার্লামেন্ট ভেঙে দেওয়া, যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একটি উপায়। রংপুরের তারাগঞ্জে সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় হত্যাকাণ্ডের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার 11 ডিসেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ আলমপুর ইউনিয়নের ফাজিলপুর শেরমস্ত গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোরসালিন ইসলাম ওই গ্রামের রুহুল আমিনের ছেলে এবং তিনি পেশায় টাইলস মিস্ত্রি, পাশাপাশি তারাগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। ডিবি পুলিশ জানায়, কয়েকদিন আগে মোরসালিন মুক্তিযোদ্ধা যোগেন চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন। ওই সময় বাড়িতে প্রচুর টাকা পয়সা আছে এমন ধারণা থেকেই তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনা নেন। গত শনিবার রাত 10টার দিকে নিজের বাড়ির একটি চাইনিজ কুড়াল হাতি নিয়ে তিনি যোগেশ চন্দ্রের বাড়ির পেছনের কাঁঠাল গাছ বেয়ে দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। প্রথমে তিনি সুবর্ণা রায়কে এবং পরে যোগেশ চন্দ্র রায়কে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর আলমারির তালা ভেঙে টাকা পয়সা লুটের চেষ্টা চালান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসালিন হত্যার দায় স্বীকার করেছেন। রাশিয়া ও দেশটির ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ বাড়ার মধ্যেই 11 ডিসেম্বর বৃহস্পতিবার এই তৎপরতা দেখা যায়। এর ফলে মাদুরোর বিদেশে আশ্রয় নেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা বাড়ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক সূত্র জানিয়েছে, 21 নভেম্বর ট্রাম্পকে ফোন করে মাদুরো বলেছেন তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত, তবে তার পরিবারের পূর্ণ আইনি দায়মুক্তি নিশ্চিত হতে হবে। বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টার খবরে বলা হয়, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো 17 দিনের মধ্যে দ্বিতীয়বার মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাস্কেসের সঙ্গে বৈঠক করেছেন। 25 নভেম্বর লুকাশেঙ্কো দূতকে বলেছেন, মাদুরোকে সবসময় বেলারুশের স্বাগত জানানো হবে এবং এখন তার সফরের উপযুক্ত সময়। এদিকে ক্রেমলিন জানিয়েছে, বৃহস্পতিবার পুতিন ফোনে মাদুরোকে তার সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, বাড়তে থাকা বাইরের চাপের মুখে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় মাদুরোর নীতি তিনি সমর্থন করেন। এবার শুনবেন বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। আমদানি
রপ্তানির পর পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি। এখনও প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 100 টাকার বেশি। বাজারে এখন নতুন আলুর দাম কমতির দিকে। প্রতি 3 কেজি আলুর প্যাকেজ বিক্রি হচ্ছে 100 টাকায়, অর্থাৎ কেজি বিক্রি হচ্ছে 33 থেকে 35 টাকায়। খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। গত সপ্তাহে ছিল 80 থেকে 100 টাকা। গত সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা কমে বরবটি, বেগুন ও করলা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। একইভাবে কেজিতে ঢেঁড়স ও পটল বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। এছাড়া বেশ কয়েক মাস নিম্নমুখী ডিম ও মুরগির বাজার। ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। পাড়া মহল্লার দোকানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 130 টাকা দামে। এবার শুনবেন বাঙালিয়ানার খেলার সংবাদ। আগামী বছরের বিশ্বকাপ ফাইনাল দেখতে ইচ্ছুক সমর্থকদের সবচেয়ে কম দামি টিকিটের জন্য হাজার হাজার পাউন্ড খরচ করতে হতে পারে। ফিফা এখনও তাদের টিকিটের দাম নির্ধারণের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসি স্পোর্টস জানতে পেরেছে যে নিউ ইয়র্কে মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের টিকিটগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। সাপোর্টার ভ্যালু টিয়ার সবচেয়ে কম মূল্যের টিকিটের দাম 3,119 পাউন্ড বা $4,185। সাপোর্টার স্ট্যান্ডার্ড টিয়ার সাধারণ মানের টিকিটের দাম 4,162 পাউন্ড বা $5,560। সাপোর্টার প্রিমিয়াম টিয়ার বিশেষ সুবিধাযুক্ত টিকিটের দাম 6,615 পাউন্ড বা $8,860 মার্কিন ডলার। ফিফার এই জমকালো ইভেন্টের টিকিটগুলোর মূল্য 2022 সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিটের চেয়ে 7 গুণ বেশি ব্যয়বহুল। সেই বিশ্বকাপে সবচেয়ে কম দামের টিকিটের মূল্য ছিল 450 পাউন্ড। শিশু বা অন্য কোনো বিশেষ গোষ্ঠীর জন্য কোনো ধরনের ছাড় বা মূল্য হ্রাসের ব্যবস্থা রাখা হয়নি। এছাড়াও সাম্প্রতিক টুর্নামেন্টগুলোর নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে গ্রুপ পর্বের খেলাগুলোর টিকিটের দাম সংশ্লিষ্ট দলগুলোর জনপ্রিয়তার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে, কোনো নির্দিষ্ট স্থির মূল্যে নয়। সোমবার বিভিন্ন জাতীয় সমর্থক ক্লাবের সদস্যরা একক ম্যাচের জন্য লটারিতে নাম লেখানোর বা ফাইনাল পর্যন্ত তাদের প্রিয় দলকে অনুসরণ করার জন্য এলোমেলো ড্রতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এই অফিসিয়াল সমর্থক গোষ্ঠীগুলোর মাধ্যমে প্রতিটি খেলার জন্য প্রায় 4,000 টিকিট বরাদ্দ করা হয়েছে। ফিফা কর্পোরেট অংশীদারের জন্য যে টিকিটগুলো আলাদা করে রাখা হয়েছে সেগুলো ছাড়া বাকি সমস্ত টিকিটই লটারির মাধ্যমে বণ্টন করা হবে। মূল বা জাতীয় সংগঠনের লটারি প্রক্রিয়ায় ডাইনামিক প্রাইজিং ব্যবহার করা হচ্ছে না। বাঙালিয়ানা প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।